একটা লম্বা সময়ের অপেক্ষার পর অবশেষে ব্রাজিল মাঠে নামছে এবং তাদের প্রতিপক্ষ এবার ফ্রান্স। সম্ভবত বিশ্বকাপের ফাইনাল কিংবা সেমিফাইনালে এ ধরনের ম্যাচ আমরা এক্সপেক্ট করে থাকি, কিন্তু এই বছর বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতির জন্য দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। এটা একটা বড় সুযোগ দুই দলকে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার। এই ম্যাচে কার্লো আনচেলত্তি কোন ধরনের একাদশ নিয়ে মাঠে নামতে চলেছেন, একাদশে কী ধরনের ট্যাকটিক্স হতে পারে, এসব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ঐতিহাসিকভাবে ফ্রান্স এবং ব্রাজিলের ম্যাচটা সবসময় উত্তেজনাপূর্ণ হয়, আর এই দুই দল যখন পরস্পরের মুখোমুখি হয় ম্যাচটা অনেক বেশি এক্সাইটিং হয়। ম্যাচে গোল স্কোরিংয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা ম্যাচে হাই স্কোরিং ম্যাচও দেখতে পেয়েছি। লাস্ট যে সর্বশেষ ম্যাচ হয়েছিল সেখানে ব্রাজিল ফ্রান্সকে হারিয়েছিল 3-1 গোলে। কিন্তু এখন তো সময় অনেকটাই পাল্টে গিয়েছে, ব্রাজিল দলটা অনেকটা দুর্বল হয়েছে, ফ্রান্স দলটা অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে। কার্লো আনচেলত্তি ফ্রান্সের বিপক্ষে 4-2-4 ফরমেশনে নিজের একাদশ সাজাতে চলেছেন, যেটা অনেকটাই অড, কিন্তু এটাই বাস্তবতা। কার্লো আনচেলত্তি 4 জন অ্যাটাকার নিয়ে খেলতে চলেছেন। এর মূল কারণ কি? প্রথমত, কার্লো আনচেলত্তি মনে করেন ব্রাজিলের অ্যাটাকে যে ধরনের ট্যালেন্ট রয়েছে সেক্ষেত্রে 4 জন অ্যাটাকার নিয়ে খেলা সবচেয়ে ভালো একটা ডিসিশন হবে। দ্বিতীয়ত, কার্লো আনচেলত্তি মনে করেন ভিনিসিয়াস জুনিয়রের অ্যারাউন্ডেই দলটাকে তৈরি করা উচিত, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রকে কেন্দ্র করে দলের একাদশটা সাজানো উচিত, এমনভাবে সাজানো উচিত যাতে ভিনিসিয়াস জুনিয়র তার সর্বোচ্চ পারফরমেন্সটা দিতে পারে এবং রিয়াল মাদ্রিদের হয়ে সে যে ধরনের পজিশনে খেলে সেই ধরনের পজিশনে জাতীয় দলে তাকে জায়গা দিতে চান কার্লো আনচেলত্তি। তাছাড়াও দলের অন্যতম সেরা প্লেয়ার রাফিনাকেও তার সবচেয়ে কমফোর্টেবল স্পেসটা তিনি দিতে চান, যার কারণে তার কাছে মনে হয়েছে যে 4-2-4 ফরমেশনটা সবচেয়ে বেস্ট হবে। এটাই কার্লো আনচেলত্তি গত প্রেস কনফারেন্সে বিস্তারিতভাবে বলেছেন। সেক্ষেত্রে গোলকিপার হিসেবে স্টার্ট করতে চলেছেন এডারসন। এখানে তার অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার সিলেকশনের ক্ষেত্রে। 4 জন ডিফেন্ডারের ক্ষেত্রে রাইট ব্যাকে আমরা দেখতে পাবো ওয়েজলিকে, যিনি কিন্তু মোকাবেলা করতে চলেছেন এমবাপে এবং দেজিরে দুইয়ের মতো প্লেয়ারদের। ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে মার্কিনিয়সের ইনজুরির কারণে, যেহেতু তিনি ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা মিস করবেন। সেই ক্ষেত্রে কিন্তু এখানে নতুন একটা নাম যুক্ত হয়েছে, রজার ইভানেজ। ব্রাজিলের হয়ে কিন্তু সে অনেক ম্যাচই খেলেছে, তিতের অধীনে কিন্তু কয়েকটা ম্যাচে স্টার্টও করেছিল, কিন্তু সেই ইভানেজ আর এই ইভানেজের মধ্যে তো অনেক পার্থক্য। রোমার হয়ে তখন তিনি খেলতেন, বর্তমানে খেলছেন সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলির হয়ে। সো তার পারফরমেন্স এবং বয়সেও কিন্তু অনেক বড় একটা এফেক্ট এই ম্যাচে দেখা যেতে পারে। তার সাথে সেন্টার ব্যাকে ডেবিউ হতে চলেছে লিও পেরিরার। ব্রাজিল জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন প্রথমবার। ফ্লামেঙ্গোর এই তারকার প্রতি কিন্তু কার্লো আনচেলত্তির দৃষ্টি ছিল লম্বা সময় ধরে, এবং খুবই তাড়াতাড়ি কিন্তু তিনি জাতীয় দলের স্টার্টিংয়ে চলে আসলেন। সো এটা তার জন্য একটা স্বপ্নের মতো একটা সুযোগ নিজেকে প্রমাণ করার, এবং বিশ্বকাপের ডিফেন্সে এখনও যেহেতু একটা পজিশন খালি রয়ে গিয়েছে সেখানে নিজের জায়গা করে নেওয়ার। লেটব্যাকে কার্লো আনচেলত্তি ডগলাস সান্তোসকে স্টার্ট করেছেন। এটা কিন্তু খুব ভালো একটা নিউজ, বিকজ ডগলাস সান্তোস কিন্তু খুব ভালো একজন প্লেয়ার, এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছে সে খুব ব্যালেন্সড পারফরমেন্স করেছে, ডিফেন্সিভলি খুবই ভালো, এবং তার বিপক্ষে হয়তো প্রতিপক্ষ হতে চলেছেন ওসমান ডেম্বেলে। সো এরকম একটা প্লেয়ার কিন্তু দরকার ছিল। একটাই সন্দেহ হয়তো থাকতে পারে, যেহেতু সে দুটো ট্রেনিং সেশন মিস করেছে ফ্লাইট ডিলের কারণে, সে কতটা বেশি টায়ার্ড হবে, কতটা বেশি ফ্রেশ থাকবে, এটার উপরে কিন্তু দৃষ্টি দিতে হবে, বিকজ শেষ পর্যন্ত কিন্তু ফ্রান্সের বিপক্ষে স্পিডটা অনেক বড় একটা ভূমিকা পালন করতে চলেছে। ডেম্বেলে, এমবাপের মতো প্লেয়ারদের বিপক্ষে স্পিডটাই কিন্তু ব্রাজিলকে সবচেয়ে বড় কি পজিশনে নিয়ে যেতে পারে। ব্রাজিল মিডফিল্ডের উপর একদম গুরুত্ব দেয়নি, সেক্ষেত্রে হয়তো আমরা অনেকেই ক্ষুব্ধ হয়েছি। 3 জন মিডফিল্ডার নিয়ে খেলার প্রতি আমরা কিন্তু অনেকেই আশাবাদী, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফ্রান্সও কিন্তু সেদিকেই নিজেদের একটা দৃষ্টি দিয়েছে। সো ব্রাজিলের জন্য 2 জন মিডফিল্ডার নিয়ে খেলা খুব বেশি সমস্যার কারণ নাও হতে পারে। সেক্ষেত্রে কাসিমিরো এবং আন্দ্রে সান্তোসকে একসাথে দেখতে পাবো। এখানে কিন্তু গুরু শিষ্য একসাথে আমরা একটা ভালো জুটি দেখতে পাবো। আন্দ্রে সান্তোস কিন্তু অনেক আগে থেকেই কাসিমিরোকে নিজেদের আদর্শ হিসেবে ভেবে এসেছেন, এবং আন্দ্রে সান্তোস যে ধরনের প্লেয়ার, তার কাছে কিন্তু আমরা অসাধারণ একটা পারফরমেন্স আশা করব। এবং আন্দ্রে সান্তোস কাসেমিরোর জুটিটা যদি ভালোভাবে এস্টাবলিশ হতে পারে তাহলে কিন্তু ব্রাজিলের মিডফিল্ডে হোল্ডিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা তারা পালন করতে পারেন, এবং এই দুই পিভট ব্রাজিলের যে ডিফেন্স আছে তাকে শিল্ড করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করতে পারেন। আন্দ্রে সান্তোস কিন্তু বল স্ন্যাচিংয়ের ক্ষেত্রে কিংবা বল রিকভারির ক্ষেত্রে দুর্দান্ত। ক্যাসিমিরো কিন্তু আমরা জানি খুব ভালো একজন ডিস্ট্রাকটিভ সিরিয়াম, এবং এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি দুর্দান্ত একটা সিজন কাটাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার এই সিজনে তিনি যতগুলো গোল করেছেন তার সম্পূর্ণ কেরিয়ারে এক সিজনে এতগুলো গোল তিনি করতে পারেননি। সো খুবই কনসিস্টেন্ট একটা পারফরমেন্সে আসেন ক্যাসিমিরো, আর এই আত্মবিশ্বাস কিন্তু ব্রাজিলের খুবই প্রয়োজন। আক্রমণ ভাগে কার্লো আনচেলত্তি 4 জন অ্যাটাকার নিয়ে খেলছেন। সেক্ষেত্রে রাইট উইংয়ে রাফিনাকে খেলানো হচ্ছে, লেফট উইংয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে খেলানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। হ্যাঁ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কার্লো আনচেলত্তি দায়িত্ব আসার পর মার্তিনেল্লিকে খুব বেশি অবহেলা কখনোই করেননি, তিনি জানেন ট্যালেন্টটা কোথায় আছে। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি সবসময় সুযোগ পেয়েছে, এবং এই ধরনের একটা ফরমেশনে কিন্তু গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোলও পেয়েছিল। আর আক্রমণ ভাগে 2 জন ফলস নাইনের মতো পজিশনে খেলতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথুস কুনহা। এটাও খুবই ভালো একটা ডিসিশন। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে এখন অনেকটা এরকম পজিশনেই খেলে থাকে, সে একজন প্রপার উইঙ্গার হিসেবে অনেক কমই খেলে। আর তার সাথে ম্যাথুস কুনহাকে রাখা দুর্দান্ত একটা ডিসিশন, বিকজ ম্যাথুস কুনহা স্পিডের দিক দিয়ে দুর্দান্ত, তাছাড়া ওয়ার্ক রেটের দিক দিয়ে সে কিন্তু ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ারদের একজন।
এখন প্রশ্ন হচ্ছে এই প্লেয়ারদের সিলেকশন করার মূল কারণগুলো কী কী। গ্লোবো স্পোর্টসের মতে রোজার ইবানেসকে সিলেক্ট করার মূল কারণ হচ্ছে তার বল ডিস্ট্রিবিউশন, বিকজ ডিফেন্সের দুজনের মধ্যে একজনের তো অন্তত পক্ষে বল ডিস্ট্রিবিউশন ভালো হতে হবে। সেক্ষেত্রে রোজার ইবানেসকে তিনি চুজ করেছেন ব্রেমারের চেয়েও বেশি। তাছাড়া রোজার ইবানেজের স্পিডের উপর কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বিকজ ব্রাজিল খেলতে চলেছে কিন্তু এমবাপ্পে, ডেম্বেলে, দেসিরে দুয়ের মতো প্লেয়ারদের বিপক্ষে, যারা স্পিডের দিক দিয়ে দুনিয়ার সবচেয়ে সেরা প্লেয়ারদের মধ্যে থাকবে। সো তাদের বিপক্ষে স্পিডি একজন প্লেয়ার প্রয়োজন। ব্রেমারের চেয়ে ইবানেজকে বেশি স্পিডি মনে হচ্ছে কার্লো আনচেলত্তির, এটাই মনে করছে গ্লোবো স্পোর্টস। তাছাড়া তার হাইটের দিকেও কিন্তু একটা দৃষ্টি দিতে হবে। ব্রেমার থেকে কিন্তু ইবানেজের হাইট কিন্তু তুলনামূলক একটু বেশি। সো এই ক্ষেত্রেও কিন্তু গ্লোবো স্পোর্টস এই ইস্যুটাকে কিন্তু হাইলাইট করেছে। গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে খেলানোর মূল কারণটা হচ্ছে কার্লো আনচেলত্তি মনে করেন যে ভিনিসিয়াস জুনিয়র একজন প্রপার উইঙ্গারের খেলার চেয়ে তিনি একজন ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেললে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে মার্তিনেল্লিকে তিনি ইউজ করেছেন। তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে সেরাটা বের করে আনা, তার রিয়াল মাদ্রিদের ফর্মটা বের করে আনা, তাকে রিয়াল মাদ্রিদের মতো সেই কমফোর্টেবল সিচুয়েশনে নিয়ে যাওয়া। সো এই জন্যই আসলে মার্তিনেল্লিকে সুযোগ দেওয়া হয়েছে। এবার আসা যাক ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্সের ব্যাপারে। ব্রাজিলের ব্যাপারে তথ্য আমরা সবচেয়ে ট্রাস্টেড যে সোর্স সেই গ্লোবো স্পোর্টস থেকে নিয়েছি, ঠিক একইভাবে ফ্রান্সের ব্যাপারে তথ্য আমরা সবচেয়ে যে ট্রাস্টেড যে সোর্স সেই লেকিপ থেকে নিয়েছি। ফ্রান্সের একাদশটা কেমন হতে পারে? গোলকিপার হিসেবে স্টার্ট করবেন মাইক মাইনিয়ন, 4 জন ডিফেন্ডার হবেন থিও হার্নান্দেজ, ওপামাকানো, কোনাটে এবং গুস্তো। অর্থাৎ গুস্তো ফাইট করতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়রের সাথে, মার্তিনেল্লির সাথে। সো এইটা একটা খুব ভালো একটা ডুয়েল আমরা দেখতে পাবো। আর থিও হার্নান্দেজের প্রতিপক্ষ হতে চলেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারদের একজন রাফিনা। ফ্রান্সও কিন্তু তাদের মিডফিল্ডে খুব বেশি জোর দেয়নি। তাদের কাছে যে পরিমাণ ট্যালেন্ট রয়েছে তারা মিডফিল্ডে কিন্তু ব্রাজিলকে অনেকটা অকেজো করে ফেলতে পারতো। সেখানে অ্যাঙ্গোলো কান্তেকে তারা খেলাতে পারতো, কাওয়ামিঙ্গা, চুয়ামিনি, রাবিওদের নিয়ে একটা খুব ভালো একটা মিডফিল্ড তারা তৈরি করতে পারতো। কিন্তু ডিডিএর সময় এখানে মাত্র 2 জন মিডফিল্ডার নিয়ে খেলছেন, এটা আসলে সারপ্রাইজিং। যাই হোক, এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ, বিকজ ব্রাজিল কিন্তু মিডফিল্ডে মোটামুটি একটা ইকুয়াল পজিশনে এখন চলে এসেছে। সো খেলাটা কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক হতে চলেছে, এটাই বোঝা যাচ্ছে দুই দলের কোচদের ফরমেশনের দিকে তাকালে। সেক্ষেত্রে মিডফিল্ডে রাবিওত এবং চুয়ামিনিকে দায়িত্ব দেওয়া হয়েছে, দুজনই হোল্ডিং মিডফিল্ডার টাইপের পজিশনে খেলবেন। ফ্রান্স যে পূর্ণ আক্রমণাত্মক ফর্মে যাচ্ছে সেটা তাদের অ্যাটাকের দিকে তাকালেই বোঝা যায়। তারা 2 উইংয়ে ইউজ করছে ডেজিরে ডুয়ে এবং ওসমান ডেম্বেলেকে, এবং মাঝখানে মাইকেল ওলিসে, আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপে। দেখুন, এই আক্রমণ ভাগটা দেখলে বিশ্বের যে কোনো ডিফেন্সের হাঁটু কাঁপা শুরু হয়ে যাবে। দুর্দান্ত একটা আক্রমণ ভাগ এটা। আর ব্রাজিলকে ফাইট করতে হবে এই ধরনের স্পিডি এবং দুর্দান্ত ফর্মে দেখা প্লেয়ারদের। কারেন্ট ব্যালন ড'র উইনার ডেম্বেল লড়াই হতে চলেছে ডগলাস সান্তোসের সাথে, অপরদিক দিয়ে দেসিরে দুয়ে এমবাপের লড়াই হবে ওয়েজলের সাথে। ওয়েজলে কিন্তু এই ম্যাচে খুবই এক্সট্রিম একটা প্রেশার সিচুয়েশনে পড়তে চলেছে। সো সে কীভাবে পারফর্ম করে সেটার উপর কিন্তু অনেক কিছু দৃষ্টি থাকবে, বিকজ শেষ পর্যন্ত বিশ্বকাপে সে স্টার্টার হবে কিনা সেটা কিন্তু এখান থেকে বোঝা যাবে। স্টার্টের দিক দিয়ে কিন্তু এমবাপে স্টার্ট করতে চলেছেন, কয়েকজন কি প্লেয়ারকে রেস্টও দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এমবাপেকে সেকেন্ড হাফে সরিয়ে না হবে এরকমটাই ধারণা করছে লেকিপ, কারণ এমবাপে কিছুদিন আগেই কিন্তু একটা হাঁটুর সমস্যা থেকে বের হয়ে এসেছেন। সো এই ম্যাচে ব্রাজিলের জন্য যে প্লেয়াররা সমস্যার কারণ হতে পারেন তারা বেশিরভাগই আক্রমণ ভাগের প্লেয়ার। ওলিসে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, সো এই প্লেয়ারটা কিন্তু গোল পাবে এরকমটা আশা করা হচ্ছে। তাছাড়া এমবাপে, দেসিরে দুয়ে এবং ডেম্বেলে স্পিডের দিক দিয়ে দুর্দান্ত, ড্রিবলিংয়ের দিক দিয়ে ডেম্বেলে অসাধারণ, গোল স্কোরিংয়ের দিক দিয়ে এমবাপে, দেসিরে দুয়ে এরা কিন্তু দুর্দান্ত। সো ব্রাজিলের জন্য অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে চলেছে ব্রাজিলের এই ডিফেন্সটা, যেটা অনেক অপরিপক্ক। সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ট্যাকটিক্সের দিকে আসলে ফ্রান্স কিন্তু পূর্ণ অ্যাটাকিং একটা খেলা খেলতে চলেছে। ব্রাজিলের বিপক্ষে তার হাই স্কোরিং ম্যাচ খেলতে চাইছে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তারা মিডফিল্ডের ক্ষেত্রে যেহেতু 2 জন হোল্ডিং মিডফিল্ডার নিয়েছে, সো ক্লিয়ারলি তারা কিন্তু ডিফেন্সের দিক দিয়ে এই মিডফিল্ডকে ইউজ করবে, অ্যাটাকিং দিক দিয়ে না। তবে তাদের আক্রমণ ভাগে পূর্ণ এই 4 জনের উপর নির্ভর করতে চলেছে, তারা কিন্তু দুর্দান্ত ট্যালেন্টেড। আরেকটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে, ফ্রান্স কিন্তু অনেক বেশি ওয়াইড স্পেসে খেলবে, তারা অনেক বেশি উইঙ্গার নিয়ে খেলবে। ব্রাজিলের ডিফেন্স কিন্তু অনেক বেশি পোরাস হতে চলেছে, ব্রাজিলের ডিফেন্স কিন্তু অনেক বেশি ছড়িয়ে যাবে, যার কারণে প্রচুর খালি জায়গা তৈরি হবে। সো এই দিক দিয়ে কিন্তু ওলিসে সেই সুযোগটা কাজে লাগাতে পারে। উইংয়ের দিক দিয়ে ডেম্বেলে এবং দেসিরে দুয়ে দলটাকে স্ট্রেচ করবেন ব্রাজিলের ডিফেন্সে, সেই কারণে অনেক বেশি স্পেস তৈরি হবে এবং সেই স্পেসকে কাজে লাগানোর চেষ্টা করবেন এমবাপে এবং ওলিসে। অপরদিক দিয়ে ব্রাজিলের যে ট্যাকটিক্স সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ব্রাজিলও কিন্তু অ্যাটাকিং ফুটবলই খেলতে চলেছে। ব্রাজিল অ্যাটাকিংয়ের ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রকে তার সেন্টার হিসেবে চিন্তা করবে, ভিনিসিয়াসকে কেন্দ্র করে বেশিরভাগ লং বল যাবে, এবং রাফিনার ক্ষেত্রে তাকে অনেকটাই মার্কার এড়ানোর দিকে দৃষ্টি দিতে হবে। রাফিনা যদি মার্কার এড়াতে পারে সে কিন্তু অনেক বেশি ফ্রি স্পেস পাবে। আর মার্তিনেল্লির ক্ষেত্রে সে কিন্তু ডিফেন্সকে হেল্প করার জন্যই তাকে কিন্তু ইউজ করা হবে। দেখুন, ব্রাজিল কিন্তু এখানে মার্তিনেল্লি এবং রাফিনাকে 2 উইংয়ে এই জন্যই ইউজ করছে, বিকজ ব্রাজিল খেলতে চলেছে ডেম্বেলে, দেসিরে দুয়ের মতো প্লেয়ারদের বিপক্ষে। সো তাদেরকে শিল করার ক্ষেত্রে একমাত্র ওয়েজলি এবং সান্তোসের পক্ষে সেটা সম্ভব না। এই জন্য ডগলাস সান্তোস এবং ওয়েজলিকে শিল করার জন্যই রাফিনা এবং মার্তিনেল্লিকে নেওয়া হয়েছে। সো গণমাধ্যমকে কিন্তু মাত্র 10 মিনিটের মতো সময় কার্লো আনচেলত্তির ট্রেনিং দেখার জন্য অ্যালাউ করেছিলেন। সো এর চেয়ে বেশি ট্যাকটিক্স আপনি পাবেন না, বাকিটুকু আমাদের ম্যাচ থেকে দেখে নিতে হবে। আর বাকি যারা যা কিছু বলছেন সেটা তাদের মন থেকেই বলছে। আমরা এখন পর্যন্ত যে ধরনের তথ্য দিলাম প্রত্যেকটা তথ্যের সোর্স হচ্ছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্টস এবং ফ্রেঞ্চ গণমাধ্যম লেকিপ। প্রেডিকশনের দিক দিয়ে ফ্রান্সকে কিন্তু সবাই এগিয়ে রাখছে। ফ্রান্সের ক্ষেত্রে 3-1 গোলে ফ্রান্স ব্রাজিলের বিপক্ষে জিতবে এরকমটাই আশা করা হচ্ছে। আমার কাছে মনে হয় ব্রাজিল যদি ভালো একটা ফাইট করতে পারে তারা একটা ভালো ড্র অর্জন করে নিতে পারে। ব্রাজিল যদি এই ম্যাচে ড্র করতে পারে সেটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা অর্জন হতে চলেছে।
এবং কনফিডেন্সের বুস্টার হতে চলেছে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ব্রাজিলের একাদশ আপনার কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ব্রাজিলের ট্যাকটিক্স কেমন হওয়া উচিত সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।